মূলত বাদলা ইউনিয়ন, কিন্তু আমি দেখতে পাচ্ছি পাশের ইউনিয়ন রায়টুটি, চৌগাঙ্গা এবং গড়িবাড়ি থেকেও আপনারা এসেছেন এবং দলে দলেই আপনারা এসেছেন। সেই কারণে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন গত 22 জানুয়ারি আমি ভৈরব যাওয়ার পথে, তারেক রহমানের সমাবেশে যাওয়ার পথে বাজিতপুরের পাটুলি ঘাটে আমি অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমি জহিরুল ইসলাম হাসপাতালে, তারপরে এবার কেয়ার হাসপাতাল ঢাকায় 7 দিন চিকিৎসাধীন ছিলাম। আপনাদের দয়ায়, দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে আপনাদের সামনে ফিরে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যাতে ভালো থাকে। আমি প্রথমে জিজ্ঞাসা করব, যারা সড়কের উপরে দাঁড়িয়ে আছেন তারা কি শুধু আমার কথা শোনার জন্য দাঁড়িয়ে আছেন, শুনে সিদ্ধান্ত নিবেন, নাকি আসলে আমার সমর্থক আছেন? এখানে যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে বলি, এই দেশ আর পাবো না। আল্লাহর কাছে বলি, আল্লাহ অত তাড়াতাড়ি মৃত্যু দিও না। কারণ আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি, হাওর অঞ্চল, এর চেয়ে সুন্দর এলাকা পৃথিবীতে আছে বলে আমার জানা নাই। আমি ইউরোপ, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া সহ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পৃথিবীর 38টা দেশে আমি ঘুরেছি। কিন্তু এই যে আমার সামনে গ্রামগুলো আমি দেখি, দেখলে পরেই মনে হয় এত সুন্দর গ্রাম থাকবে আর আমি মরে যাব। ওই গ্রামগুলো বোধহয় গণরবপুর বা ধারা, আড়াইলিয়া বা তার পিছনে আছে। মানে আমি পাইকার তলা থেকে ধরে রায়টুটি পর্যন্ত এইদিকে যা দেখা যায়, এইদিকে যা দেখা যায়, এই পৃথিবীতে এত সুন্দর জায়গা কোথাও আছে বলে আমার মনে হয় না। আপনারা বুঝবেন না এটা। অন্য দেশে নদী আছে, কিন্তু নদীর পানিতে নামা যায় না, এত ঠান্ডা। কিন্তু আমার দেশের নদী কি সুন্দর! আমার দেশের নদীতে কত সুন্দর মাছ, আমার দেশের হাওরে কত সুন্দর ধান। এখন সবুজ, 1 মাস পরে আস্তে আস্তে হলুদ হইতে শুরু হবে, তারপরে বৈশাখ মাসের প্রথম দিকে এটা হলুদ হবে ফুললি। আমরা সেই ধান ঘরে তুলব। এর চেয়ে সুন্দর দেশ পৃথিবীতে কোথাও আছে বইলা আমার জানা নাই। কাজে আমার মৃত্যুবরণ করতে ইচ্ছা করে না। আল্লাহ তুমি আমাকে দীর্ঘ আয়ু দিও, আমি যাতে হাওরের এই সৌন্দর্যটা দেখার জন্য আমি বেঁচে থাকি। বর্ষাকালে যখন জ্যৈষ্ঠ মাসের কলকল করে ঢেউ আসে, আর সেই কলকল করে পানি আসে, খালের ভিতরে যখন বৈশা মাছ আসে, ইসা মাছ আসে, ছোট চিংড়ি মাছ আসে, পোনা মাছ আসে দেখতে। কিন্তু বাংলাদেশ ছিল না, বাঙালি জাতির কোনো ঠিকানা ছিল না। একজন গরিব মানুষ, সাধারণ মানুষ বা একটা গোষ্ঠীর মানুষ, তারা মানুষ থাকে, কিন্তু তাদের যখন বাড়িঘর থাকে না, অন্যের বাড়িতে থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে উডুলা বলা হয়, রিফিউজি বলা হয়। ঠিক না কথা? বাঙালি জাতি আমরা শত শত হাজার হাজার বছর যাবত আমরা রিফিউজি ছিলাম, আমরা জাতি ছিলাম, কিন্তু আমাদের কোনো বাড়িঘর ছিল না, ঠিকানা ছিল না। সেই ঠিকানা করার জন্য শত শত বছর যাবত
এই বাংলায় যুদ্ধ হয়েছে। শত শত বছর যাবৎ আমাদের পূর্বপুরুষেরা, সেই তিতুমির, সূর্য সেন, হাজী শরীয়তুল্লাহরা যুদ্ধ করেছে, যুদ্ধ করে করে মৃত্যুবরণ করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে। ক্ষুদিরামের মতো শিশু সন্তানেরা গান হয়েছে, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবো গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। সেই স্বাধীনতা কখন আসলো বন্ধুরা? সেই স্বাধীনতা আসলো 1971 সনে। 1970 সনের আগে কেউ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাইত না, কোন লোক বাঙালির বুকের পাতা ছিল না আইয়ুব খানের বিরুদ্ধে কথা বলে যে আমার দেশ তুমি লুণ্ঠন করছো, তখন একজন মানুষ আঙ্গুল উঁচা করে বলেছিল, এই আইয়ুব খান, তুমি আমার দেশ লুট করে নিয়ে যাচ্ছ, তোমার বিরুদ্ধে আমি 6 দফা দিলাম, আমার নাম শেখ মুজিবুর রহমান, তুমি পাঞ্জাব, আমি বাংলা, আমি পাঞ্জাব চাই না, বাংলা চাই, পিন্ডি চাই না, ঢাকা চাই, বাঙালি জাতির আমি দেশ চাই। এটাই সত্য কথা ইতিহাসে, সেই হইল। কিন্তু আইয়ুব খান ক্ষমতা দিয়ে, এহিয়া খান ক্ষমতা দিল না। যখন ক্ষমতা দিল না, তখনই স্লোগান হলো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে মুক্তিযোদ্ধারা বসে আছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, টিক্কার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এহিয়ার মুখে লাথি মারো, সোনার বাংলা স্বাধীন করো। সেই স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধে গিয়েছিলাম বন্ধুরা। আমার ছিল 23 বছর। সেই 23 বছর বয়সে যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে গিয়ে দেখলাম একটা সরকার বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার মাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন বন্ধুরা। উনি ছিলেন 1 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টর ছিল সেই আমার ময়মনসিংহের সন্তান খালেদ মুশাররফ বীরুত্তম। তিনি যখন গুলি খাইলেন, তখন আরেকজন আমার কিশোরগঞ্জের সন্তান, বাড়ি তার জয়কা, করিমগঞ্জের জয়কা, ইসমাইল মুক্তারের ছেলে, তার নাম হলো হায়দার বীরুত্তম। তিনি ছিলেন 2 নম্বর সেক্টর প্রধান। কি কথাটা ঠিক না বেঠিক? 3 নম্বর সেক্টর প্রধান ছিল শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ। 4 নম্বর সেক্টর প্রধান ছিল সিয়ার দত্ত। 5 নম্বর সেক্টর প্রধান ছিল মীর শওকত আলী, যার অধীনে আমরা যুদ্ধ করছি। কি কথাটা ঠিক? 6 নম্বর সেক্টর কমান্ডার ছিল MK বাদশা। 7 নম্বর সেক্টর কমান্ডার ছিল কাজী নুরুজ্জামান। 8 নম্বর সেক্টর কমান্ডার ছিল কাজী মঞ্জুর, MA মঞ্জুর। 9 নম্বর সেক্টর কমান্ডার ছিল MA জলিল। আর 11 নম্বর সেক্টর কমান্ডার ছিল কর্নেল তাহের। এই 11টা সেক্টরে বাংলাদেশ বিভক্ত হয়ে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বুড়ির চোখ হারাইছে। ওই বাংলার রক্তের সাগরে পাকিস্তান ডুবে গেছে, রক্তের সাগরে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আরো 3-4 জন মুরব্বী গিয়েছিলেন, 5 জন 7 জন ছিল। এর মধ্যে সুমান মাস্টার সাহেব ছিলেন, এর মধ্যে সান মিয়া সাহেব ছিলেন, আমার বন্ধু সেইখানে মমতাজ ছিল, আমার বন্ধু মঞ্জু ছিল, এরকম অনেক ছিল। সাত্তার আজকে মারা গেছে। আজকে সাত্তারের নাম আমি স্মরণ করি, মুক্তিযুদ্ধে গিয়েছিল। সেই যুদ্ধ করতে করতে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম বন্ধুরা। সোনার বাংলা করার জন্য স্বপ্ন নিয়ে একদিন যে যুদ্ধ করেছিলাম, 54 বছর পরে আজকে দেখে এসে একদল লোক অস্বীকার করছে, না বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই। এইটা ইন্ডিয়া ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙছে, কাজে এটা পাকিস্তান। 7 দিন পর্যন্ত রাজাকারের বাচ্চারা এই কথা বলছে, কেউ কথা বলবে। এমনকি আমার দল
কথা বলে না, সব চুপ, রাজাকারের ভয়ে চুপ। এটা নাকি পাকিস্তান। আমি তখন আমার শরীরের রগে টিপ দিলাম, আমি তখন আমার বুকে হাত দিলাম। আমি জীবিত না মৃত? আমার নাম কি ফজলুর রহমান না অন্য কিছু? আমি না যুদ্ধ করেছিলাম, মাকে কাঁদিয়ে বাপকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম। আমি যদি সত্য কথাটা না বলি তাহলে মৃত্যুর পরে তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হেই ফজলু, তুই না যুদ্ধে গেছিলে, বর্ডারে কত লোক মাইরে ফালাই আইসস, তুই তো সত্য কথাটা বললে না। 7 দিন মিথ্যা কথা যখন বলল রাজাকার, আলবদর, জামাতের বাচ্চারা, আমি তখন বাও আঙ্গুলটা তুললে, আপনারা যারা আমার ইউটিউব কারা কারা দেখছেন, আপনারা একটু হাত তুলে দেখান তো আমাকে। আমার ইউটিউব যারা দেখছেন, কান্না আসে। আমি সেদিন আমার স্ত্রীকে বললাম তুমি বিধবা হবা। আমার সন্তানদেরকে ডেকে বললাম তোমরা পিতৃহারা হবা, কিন্তু সত্য কথা বলে আমি মৃত্যুবরণ করতে চাই। আমি সেই দিন এই হাতটা তুলে বললাম, এই আলবদর, রাজাকারের বাচ্চারা, বাংলাদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল, বাংলাদেশটা কিন্তু যুদ্ধ হয়েছিল, 30 লক্ষ লোক কিন্তু মৃত্যুবরণ করছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছিল, সোনার বাংলা পুড়িয়া ছারখার হয়েছিল। এই রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ যদি না মানুষ, পাকিস্তান যদি মানুষ, তাহলে পাকিস্তানে যায়, এটা বাংলাদেশ থাকবে। তখন কি হয়েছিল জানেন তো? তখন মোল্লা, কোন মোল্লা? জামাতের মোল্লা। অন্য মোল্লা আমি বলি না, অন্য মৌলানা মৌলবী আমার মাথার তাজ, মৌলানা মৌলবী সাহেব, ইমাম সাহেব আমার মাথার তাজ। আমি জামাতি মোল্লারা বলছি, এই রাজাকারের বাচ্চারা পাকিস্তান যা। তখন ওই যে জামাতের এখন খারাইছে, এদের চেহারা গুলা দেখেন খালি, এর নাম হলো আমির হামজা, খারাইছে না কুষ্টিয়া থেকে, দেখেন তো কত ভোট পায়। আমির হামজা কত ভোট পায় দেখেন। আমির হামজা প্রথম বলল, আরে